আচ্ছা দেখো, তোমাদের গত ক্লাসে আলোচনা করা হয়েছিল যে কাস্ট আয়রন কীভাবে প্রস্তুত করা হয়, আর সেখান থেকে আমরা রট আয়রন কীভাবে প্রস্তুত করি। আজকে আমরা আলোচনা করব স্টিল উৎপাদন বা ইস্পাত। স্টিল উৎপাদন, তা স্টিল উৎপাদনের অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে আমরা একটা পদ্ধতি পড়ব, সেটা হচ্ছে বেশিমার পদ্ধতি। এই বেশিমার পদ্ধতি দু রকমের হয়। একটা হচ্ছে আম্লিক বেশিমার পদ্ধতি বা অ্যাসিড বেশিমার পদ্ধতি, আর দুই হচ্ছে ক্ষারীয় বেশিমার পদ্ধতি। তা দেখো, এই বেশিমার পদ্ধতিতে আমরা যে যন্ত্রটা ব্যবহার করি, সেই যন্ত্রটা হচ্ছে এক কথায় আমরা এই যে ঢালাইয়ের কাজে সিমেন্ট, বালি আর খোয়াকে মেশানোর জন্য দেখবে এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। আমরা সবাই দেখেছি, আমাদের নিজেদের বাড়িতে ঢালাই হলে বা পাড়ায় কোনো কনস্ট্রাকশনের কাজ হলে, কোথাও ব্রিজ ট্রিজ তৈরি হলে দেখবে এক ধরনের ঢালাই মেশিন আছে। সেই ঢালাই মেশিনে বালি, পাথর, সিমেন্টকে একসঙ্গে মিশিয়ে জল দিয়ে মাখিয়ে নেওয়া হয়। তারপরে সেটা তোমার ক্যারি করে নিয়ে যাওয়া হয়, দিয়ে যেখানে ঢালাই করা হয় সেখানে ফেলা হয়। তা ঠিক ওই রকমই একটা যন্ত্র ব্যবহার করা হয়। সেই যন্ত্রে তোমরা দেখবে আমাদের যে ঢালাই যন্ত্রগুলো মশলা মাখানোর জন্য এরকম একটা গোলাকার পাত্র, যার সঙ্গে একখানা গিয়ারের মতন একটা সিস্টেম লাগানো থাকে, যেটা দিয়ে আমরা কী করতে পারি, এটাকে এরকম করে ঘুরিয়ে সোজা, কাত, উপর সবই করা যায়। তো এরকমই একটা যন্ত্র এখানেও থাকে। আর এখানে এই যন্ত্রের তলার দিকে বায়ু প্রবেশ করানোর একখানা নল যুক্ত করা। গোটা সিস্টেমটাকে তোমার গিয়ারের সাহায্যে মাটিতে পোঁতাতে। আর এখানে একটা হাতলের মতন থাকবে বা স্টিয়ারিংয়ের মতন থাকবে, যেটা ঘোরালে এটা সোজা হবে, কাত হবে, উল্টো হবে, যেরকম। এবার কি করা হয়, আম্লিক বেশিমার পদ্ধতিতে এই বেশিমার যে কনভার্টার, এটার নামই হচ্ছে বেশিমার কনভার্টার। এই বেশিমার কনভার্টারটা স্টিল দিয়ে তৈরি করা হয়, আর যাতে খুব তাপ সহন করতে পারে তার জন্য সিলিকা একটা পুরু আস্তরণ এর ভেতরের দিকে দেওয়া হয়। অগ্নিসহ সিলিকার আস্তরণ, যা আগুনের তাপটাকে সহ্য করতে পারে। এবার কি করা হয়, এই বেশিমার কনভার্টারটাকে এরকম সোজা করে রেখে কাস্ট আয়রন যেটা প্রস্তুত করা হচ্ছে, সেই কাস্ট আয়রনকে এইটার ভেতরে নেওয়া এবং প্রায় 2/3 অংশ কাস্ট আয়রন এর ভেতরে ভরা হচ্ছে। এবার কি করা হয়, এই কাস্ট আয়রন ভরার পরে এই যে বায়ু চালনার জন্য নল যুক্ত করা আছে, এই নল দিয়ে তপ্ত বায়ু প্রবেশ করানো হয়। এই তপ্ত বায়ু যেই প্রবেশ করানো হয়, অর্থাৎ অক্সিজেন প্রবেশ করানো হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় যে এর মধ্যে তপ্ত বায়ু কি হয়, এখান দিয়ে বুদবুদ আকারে বেরোতে শুরু করে বিভিন্ন জায়গা দিয়ে। আর এই কাস্ট আয়রনের যে অপদ্রব্যগুলো থাকে,
সেগুলো দেখা যায় যে বায়ুর অক্সিজেনের দ্বারা জারিত হতে শুরু করে। কীরকম বিক্রিয়া ঘটে? ধাতুর মধ্যে, কাস্ট আয়রনের মধ্যে ম্যাঙ্গানিজ থাকে, অশুদ্ধ হিসেবে আমরা বলেছিলাম ম্যাঙ্গানিজ থাকে। সেই ম্যাঙ্গানিজ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ অক্সাইডে কনভার্ট হয়। আবার সিলিকা থাকে, যেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SiO2-তে পরিণত হয়। পরবর্তীতে এই ম্যাঙ্গানিজ অক্সাইড আর SiO2 এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ম্যাঙ্গানাস সিলিকেট বলে এক ধরনের ধাতু মল উৎপন্ন করে। ম্যাঙ্গানাস সিলিকেট ধাতু মল উৎপন্ন হলো। তাহলে এটা একটা স্টেপ হলো। তাহলে প্রথম ধাপেই আমরা দেখছি কি যে বায়ুর অক্সিজেন চালনা করা হলো উত্তপ্ত অবস্থায়। সেই তপ্ত বায়ুর অক্সিজেনগুলো যখন এখানে প্রবেশ করছে, এর ভেতরে যে ধাতুগুলো থাকে, কাস্ট আয়রনে বলেছিলাম কি ম্যাঙ্গানিজ, সিলিকন, ফসফরাস, কিছুটা কার্বন, এগুলো মিশে থাকছে। তাহলে আমাকে কার্বনের পরিমাণটা কমাতে হবে, অশুদ্ধিগুলো দূর করতে হবে, তাহলে এটা পরিণত হয়ে যাবে স্টিলে। তাহলে ম্যাঙ্গানাস সিলিকেট ধাতুমল তৈরি হলো। তোমরা জানো যে ধাতুমল কী হয়, হালকা হয়, তাহলে এর উপরে ভাসতে শুরু করবে। পরবর্তীতে আমরা কি করব, এটাকে কাত করে নিলে ধাতুমলটা পড়ে যাবে, গলিত ধাতুটা এর মধ্যে থাকবে। আমরা ছবি মুছে দিলাম, ছবির আর বিশেষ দরকার নাই। স্টেপগুলো একটু মাথায় রাখবে, রিয়াকশানগুলো পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট খুব একটা নয়, পরীক্ষা পারপাসে শর্ট কোশ্চেন টাইপেরই আসতে পারে। এছাড়াও দেখো, এই তপ্ত বায়ু যখন পাঠাচ্ছি তখন দেখা যায় যে এর মধ্যে যদি সালফার থাকে, তাহলে সেই সালফার এটাও অক্সিজেনের দ্বারা জারিত হয়ে SO2-তে পরিণত হয়। আয়রন তো আছেই, সেটা জারিত হয়ে FeO-তে পরিণত হয়। বুঝতে পারলে? পরবর্তীতে দেখা যায় এই FeO যেগুলো তৈরি হচ্ছে সেটা আবার এর মধ্যে যে ম্যাঙ্গানিজ থাকবে, এবার সব ম্যাঙ্গানিজ তো একসঙ্গে রিয়াকশন করছে না, ধাপে ধাপে নির্গত হচ্ছে। FeOর সঙ্গে ম্যাঙ্গানিজগুলোর বিক্রিয়াতে আবার দেখো এটা Fe-তে পরিণত হলো, আর এটা ম্যাঙ্গানিজ অক্সাইডে পরিণত হলো। আবার একই রকমভাবে FeO SI এর সঙ্গে রিয়াকশান করে Fe প্লাস SiO2-তে পরিণত হয়ে গেল, 2FeO প্লাস SI, 2Fe প্লাস SiO2-তে পরিণত হলো। আবার একই রকমভাবে এই ম্যাঙ্গানাস অক্সাইড এবং SiO2 নিজেদের মধ্যে আবার বিক্রিয়া করবে, দিয়ে বিক্রিয়া করে MnSiO3 আবার তোমার পুনরায় ধাতুমল গঠন করছে। এছাড়াও এই যে অতিরিক্ত অক্সিজেন পাঠানো হচ্ছে, এই অক্সিজেন পাঠানোর ফলে দেখা যায় কি কাস্ট আয়রনের মধ্যে যে কার্বন থাকে, কোক চূর্ণ থেকে যে কার্বন আসে, সেই কার্বনগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইডে পরিণত হয়। আর সেই কার্বন মনোক্সাইডগুলো অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। এবং মাথায় রাখবে, তোমরা যদি স্টিল ফ্যাক্টরিতে কোথাও যাও, তোমরা ট্রেন লাইনে করে যাও, যদি কলকাতা যাওয়ার সময় কাকিনাড়া, টিটাগড়, এইসব যে স্টেশনগুলো পড়ে, ব্যারাকপুর, এইসব সাইডে, শিল্পাঞ্চল, ওইসব সাইডে তোমরা একটু রাত্রিবেলায় যদি লোকাল ট্রেনে যাও বা এমনি এক্সপ্রেস ট্রেনগুলোতে যাও, একটু ওই বাম দিকে ডান দিকে চোখ রাখবে, ওখানে অনেক স্টিল ফ্যাক্টরি আছে। তা দেখা যায় ওই স্টিল ফ্যাক্টরিগুলোই তোমার চিমনি দিয়ে নীল বর্ণের শিখা বেরোয়। আসলে কি হয়, এই কার্বন থাকলে সেই কার্বন
কার্বন মনোক্সাইডে পরিণত হয়, সেই কার্বন মনোক্সাইডটা এই বাতাসের অক্সিজেন দিয়ে পুড়ে যখন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় তখন নীল বর্ণের শিখাটা উৎপন্ন হয়। যতক্ষণ যতক্ষণ এই কার্বন উপস্থিত থাকে ততক্ষণ কিন্তু এই নীল শিখা আমরা দেখতে পাবো। তোমরা লক্ষ্য করে দেখবে, আমিও দেখেছি যে ট্রেন লাইনের দুই ধারে অনেক ওখানে স্টিল ফ্যাক্টরি আছে, ব্যারাকপুর শিল্পাঞ্চল যেগুলো, হ্যাঁ, টিটাগড়, ব্যারাকপুর, এসব সাইটগুলোই দেখতে পাওয়া যায়। তা সেখানে এরকম নীল বর্ণের শিখা জ্বলতে দেখা যায়। এবার যতক্ষণ এই কার্বনটা থাকে ততক্ষণ এই বিক্রিয়া হয় আর এরকম নীল বর্ণের শিখা হয়। এটা দেখা যায় যে এক এক ক্ষেপে 8 থেকে 10 মিনিট পর্যন্ত জ্বলে। তারপরে যখন নীল শিখাটা বর্ণহীন হয়ে যায়, নীল শিখা সহ আর জ্বলে না, তখন কি করা হয়, ওই কনভার্টার যেটা, সেই কনভার্টারটাকে কাত করা হয়। কাত করে নিয়ে তার মধ্যে থেকে যে ধাতুমল থাকে সেই ধাতুমলকে বের করে দেওয়া হয় এবং তার সঙ্গে স্পাইজেল বলে এক ধরনের পদার্থ আছে, স্পাইজেল আমরা পরে আলোচনা করছি। তা স্পাইজেল ওর মধ্যে খানিক ছড়িয়ে দিয়ে আবার উপযুক্ত পরিমাণ তোমার ধাতব যে গুণ, সেই গুণাগুণগুলো বজায় রেখে বের করা হয়। তাহলে এইভাবে আমরা দেখছি কি আম্লিক বেশিমার পদ্ধতিতে তোমার কাস্ট আয়রন থেকে স্টিল উৎপাদন করা হচ্ছে। একই রকমভাবে আমাদের আরেকটা পদ্ধতি আলোচনা করব, সেটা হচ্ছে বেসিক বা ক্ষারীয় বেশিমার পদ্ধতি। এখানেও সেই যন্ত্রটা একই থাকে, শুধু ভেতরের দেওয়ালটাই আগে যেরকম কি বললাম সিলিকার আস্তরণ থাকে, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড বা ডলোমাইট এর একটা আস্তরণ থাকে। তাহলে কি বলছি, এই যে বেশিমার যেটা দেখলে হাঁড়ির মতন একটা অংশ, এর ভেতরে যে আস্তরণটা থাকছে সেই আস্তরণটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড বা ডলোমাইট। এর একটা আস্তরণ থাকে, বাকি মেকানিজম একই। বাকি মেকানিজম সবই একই, শুধু আস্তরণটা আলাদা। এখানেও কি করা হয় যে এই কনভার্টারের মধ্যে কাস্ট আয়রন দিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে সামান্য কোক, চুনা পাথর এগুলো যোগ করা হয়, কারণ আমাদের এখানে যে খনিজ মল আছে সেগুলোকে অপসারণের জন্য আবার চুনা পাথর তারপরে কোক চূর্ণ এগুলো মেশানো। তো দেখো এখানে কি পরিবর্তন ঘটে, দিয়ে আমরা যখনই নিচ দিয়ে বায়ুপ্রবাহ পাঠাচ্ছি, একই রকমভাবে কাস্ট আয়রনের মধ্যে যদি ম্যাঙ্গানিজ থাকে, সেই ম্যাঙ্গানিজগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাঙ্গানাস অক্সাইডে পরিণত হয়। আবার সিলিকন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SiO2 তে পরিণত হয়। আর ম্যাঙ্গানাস অক্সাইড SiO2 এর সঙ্গে বিক্রিয়া করে MnSiO3 ম্যাঙ্গানাস সিলিকেট। ম্যাঙ্গানাস সিলিকেট যৌগ উৎপন্ন করে। এছাড়াও দেখো এই উচ্চ উষ্ণতায় গলিত যে আয়রন, কাস্ট আয়রন, তার মধ্যে ফসফরাস মিশে থাকতে পারে। ফসফরাস থাকে যেগুলো
বাতাসের অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে গিয়ে ফসফরাস পেন্টক্সাইডে পরিণত হয়। ফসফরাস পেন্টক্সাইডে পরিণত হয়। আবার আমরা যে ক্যালসিয়াম কার্বনেট দিচ্ছি, সেই ক্যালসিয়াম কার্বনেট এটা তাপীয় বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এই ক্যালসিয়াম কার্বনেট যেটা উৎপন্ন হচ্ছে, সেই ক্যালসিয়াম কার্বনেট তোমার ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, দিয়ে তৈরি করে ফেলে ক্যালসিয়াম ফসফেট। এবং তার সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড তার সঙ্গে ফসফরাস পেন্টক্সাইডের বিক্রিয়ায়, তাহলে এখানে একটা 4 বসিয়ে দাও, ব্যালেন্স হয়ে যাবে, দিয়ে তৈরি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। একই রকমভাবে দেখো, আমরা একটু আগে ছবিতে দেখালাম যে ভেতরের স্তরে ম্যাগনেসিয়াম অক্সাইড তার একটা আস্তরণ থাকছে। এই ফসফরাস পেন্টক্সাইডটা এই ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গেও বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করে তৈরি করবে কি ম্যাগনেসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম ফসফেট এইভাবে আমরা যে ম্যাগনেসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট পাচ্ছি, এইগুলোকে একত্রে বলা হয়, একটু মাথায় রাখবে শর্ট কোশ্চেনের জন্য, থমাস স্ল্যাগ। এই ক্যালসিয়াম ফসফেট এবং ম্যাগনেসিয়াম ফসফেট যেগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে থমাস ধাতুমল বা থমাস স্ল্যাগ। এই থমাস স্ল্যাগ এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। থমাস স্ল্যাগ কি? তাহলে বলবে কি যে ক্ষারীয় বেশিমার পদ্ধতিতে কাস্ট আয়রনের মধ্যে যে ফসফরাস থাকে, সেই ফসফরাস ফসফরাস পেন্টক্সাইডে পরিণত হয়, যেটা চুনাপাথর থেকে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফসফেট এবং ম্যাগনেসিয়াম ফসফেট উৎপন্ন করে, তাদের একত্রে বলা হয় থমাস স্ল্যাগ। এই থমাস স্ল্যাগ এটা আবার রাসায়নিক সার হিসাবে ভালো ব্যবহার আছে। এইভাবে আমাদের বিভিন্ন ধাতুমল উৎপন্ন হচ্ছে, সেই ধাতুমলগুলোকে আমরা কী করছি, হালকা হিসাবে তৈরি হয়, যেটা পরবর্তীতে দেখা যায় যে ধাতুর ওপরে ভেসে ওঠে। আমরা কনভার্টারটাকে কাত করি, ওপর থেকে ধাতুমলগুলো নির্গত হয়ে যায় আর আমাদের ধাতুগুলো পড়ে থাকে। তাহলে এই যে পদ্ধতি আমরা বললাম বেশিমার পদ্ধতি, বেশিমার পদ্ধতির সাহায্যে আমাদের স্টিল উৎপাদন করা এবং সর্বাধিক প্রচলিত এটা পদ্ধতি। এবার দেখো আমরা মূল পদ্ধতিগুলো পড়ে ফেলেছি, এবার কয়েকটা ছোট ছোট টার্ম পরীক্ষা পারপাসের জন্য একটু বলে দিই। যেমন একটা টার্ম হচ্ছে স্টিলের কোমলায়ন। স্টিলের কোমলায়ন এই পদ্ধতিতে কি করা হয়, স্টিলকে তোমার বিশেষ উপায়ে শীতল করা হয়, করে ওর গুণমানের পরিবর্তন হয়। কি করা হয় না, তো স্টিলকে প্রথমে লোহিতপ্ত করা হয়, করে হঠাৎ শীতল করা হয়। হঠাৎ শীতল করলে দেখা যায় যে এটা খুব শক্ত হয়ে যায়, ঘাত সহনশীলতা খুব বাড়ে, কিন্তু ক্ষণভঙ্গুর হয়। অর্থাৎ ঘাত সহন করতে হবে, অনেক আঘাতে সহজে ভাঙবে না, কিন্তু এটা নমনীয় নয়, অর্থাৎ বেঁকে না। এবার এই যে শক্ত স্টিল, তাকে আবার উত্তপ্ত করে ধীরে ধীরে ঠান্ডা করলে দেখা যায় স্টিলের যে কোমলতা অর্থাৎ স্থিতিস্থাপকতা, সেই ধর্মটা ফিরে আসে। তাহলে এই ঘটনাটাকেই আমরা বলছি স্টিলের কোমলায়ন। তাহলে প্রথমে কি করা হলো, স্টিলকে একেবারে শ্বেততপ্ত করা হয় বা লোহিতপ্ত করা হয়, প্রচণ্ড তাপে উত্তপ্ত করে খুব দ্রুত হঠাৎ ঠান্ডা করে দেওয়া হচ্ছে। মানে লোহিতপ্ত করে তুমি
ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিল, যেটা আমাদের দেখবে কামারের দোকানে হয়। তাহলে তখন দেখা যায় ওর ঘাত সহনশীলতা খুব বাড়ে, ঠেঙিয়ে ঠেঙিয়েও বড় হয় না, বাড়তে চায় না, কিন্তু নমনীয় হয়ে যায়। নমনীয়তা থাকে না, মানে তোমার ওটাকে বড় করা যায় না। তখন ওটাকে কী করা হয়, পুনরায় যদি আমরা উত্তপ্ত করি, উত্তপ্ত করে যদি এবার ধীরে ধীরে শীতল করি, তখন দেখা যায় যে ওর মধ্যে একটা নমনীয়তা ভাব চলে আসে, অর্থাৎ স্থিতিস্থাপকতা ধর্মের বৃদ্ধি ঘটে। এটাকে আমরা বলছি স্টিলের কোমলায়ন। তাহলে কি বলবো, যে প্রথমে স্টিলকে লোহিত তপ্ত করার পর হঠাৎ ঠান্ডা করলে স্টিলের ঘাত সহনশীলতা বৃদ্ধি পায়, কিন্তু স্থিতিস্থাপকতা ধর্ম কমে যায়। এখন এই স্টিলকে পুনরায় উত্তপ্ত করে ধীরে ধীরে ঠান্ডা করলে স্টিলের স্থিতিস্থাপকতা ধর্ম ফিরে আসে। একে স্টিলের কোমলায়ন বলা হচ্ছে। বুঝতে পারলে, স্টিলের কোমলায়ন। আবার এটাকেই আমরা বলতে পারি তোমার স্টিলের পানদান। একই রকমই টাপ। স্টিলের পানদান মানেও তাই, ওই লোহিতপ্ত স্টিলকে জলে বা কোথাও তেলে দিয়ে তাড়াতাড়ি শীতল করা হয়। তাহলে জলে বা তেলে দিয়ে ওটাকে তাড়াতাড়ি শীতল করা হয়, তারপরে ওটাকে আবার মোটামুটি 200 থেকে 500 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করে আবার ওটাকে দৃঢ় করা হয়। তখন ওই ঘটনাটাকে বলা হয় স্টিলের পানদান। ওই একই রকমের টার্ম, কোমলায়নও যা, পানদানও একই। তোমরা একটু মাথায় রাখবে পানদান। এছাড়াও স্টিলের একটা করা হয়, সেটা হচ্ছে নাইট্রাইডিং। এই নাইট্রাইডিংয়ে কী করা হয় না, তো স্টিলের পৃষ্ঠতলকে অত্যন্ত শক্ত এবং দৃঢ় করার জন্য এই নাইট্রাইডিং পদ্ধতি করা হয়। এখানে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে 450 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই স্টিলকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি হয় না, তো অ্যামোনিয়া বিয়োজিত হয়, হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। যে নাইট্রোজেন গ্যাস তোমার আয়রনের সঙ্গে যুক্ত হয়ে স্টিলের পৃষ্ঠতলে একটা ধাতব নাইট্রাইডের সূক্ষ্ম আস্তরণ তৈরি করে। এর ফলে দেখা যায় কি, যে স্টিলের কিন্তু দৃঢ়তা বাড়ে, খুব শক্ত হয়ে যায়, ক্ষয়রোধী হয়। তখন এই প্রক্রিয়াকে বলা হচ্ছে স্টিলের নাইট্রাইডিং। তাহলে কি বললাম, যে স্টিলকে 450 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যামোনিয়া গ্যাসের মধ্যে রেখে উত্তপ্ত করা হয়। তাহলে কি বলছি, স্টিলকে
450 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যামোনিয়া গ্যাসের মধ্যে রেখে উত্তপ্ত করা হয়। এর ফলে অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, যার সঙ্গে স্টিলের বিক্রিয়ায় তোমার নাইট্রাইড যৌগ উৎপন্ন হবে। নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, যার সঙ্গে স্টিলের বিক্রিয়ায় নাইট্রাইড যৌগের একটি সূক্ষ্ম আস্তরণ সৃষ্টি হয়। সূক্ষ্ম আস্তরণ, পাতলা আস্তরণ একটা পড়ে। এর ফলে স্টিলের তোমার কি হয়, দৃঢ়তা বাড়ে এবং ক্ষয়রোধী ধর্ম দেখতে পাওয়া যায়। এর ফলে স্টিলের দৃঢ়তা বাড়ে ও ক্ষয়রোধী ধর্ম দেখা যায়। একেই আমরা বলছি কি নাইট্রাইড, একেই নাইট্রাইডিং বলা। বুঝতে পারলে? তাহলে এই টার্মগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো, আমরা আয়রনের একটা টার্ম পড়ব, সেটা হচ্ছে স্পেসিফিটি অফ আয়রন বা নিষ্ক্রিয় আয়রন। তোমরা এটা অনেকে পড়ে থাকতে পারো, নিষ্ক্রিয় আয়রন। ক্লাস 10-এ যখন তোমাদের আয়রন ছিল, ধাতু ছিল, তখন অনেক বই লেখা থাকতো। এই প্রক্রিয়া কি করা হয় না, তো স্টিলের সঙ্গে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বা খুব গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করানো। বিক্রিয়া করার ফলে দেখা যায় যে আয়রনের যে সাধারণ ধর্মগুলো থাকে, সেই ধর্মগুলো লোপ পায়। সাধারণ ধর্ম মানে কি? যেমন ধরো, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে ধাতব কপার উৎপন্ন করে। হ্যাঁ, এই যে সাধারণ ধর্ম, এই ধর্মগুলো লোপ পায়। তখন এই ঘটনাকে বলছি আমরা, বা এই জাতীয় আয়রনকে বলছি আমরা নিষ্ক্রিয় আয়রন। তাহলে কি বললাম? গাঢ় বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এর সঙ্গে স্টিলের বিক্রিয়ায় আয়রনের সাধারণ ধর্ম লোপ পায়। একেই আয়রনের নিষ্ক্রিয়তা বলে। তা সাধারণ ধর্ম বলতে আমরা কি বললাম? যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, বা কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করলে ধাতব কপার প্রতিস্থাপন করে, এইগুলো হচ্ছে সাধারণ ধর্ম। তো এগুলো দেখতে পাওয়া যায় না। তখন এই প্যাসিভিটি এর কারণ হিসেবে বলা হচ্ছে কি, যে এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে
ধাতুর গায়ে একটা অক্সাইডের আস্তরণ, পাতলা অক্সাইডের আস্তরণ সৃষ্টি হয়, যে কারণে আয়রন তার স্বাভাবিক ধর্ম অর্থাৎ স্বাভাবিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এবং দেখা যায় যে আয়রনগুলোকে যদি আমরা এই প্যাসিভ আয়রন যেগুলো সেগুলো যদি ভালো করে ঘষা হয় বা তোমার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, তখন কিন্তু আবার বা ওর উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাসের প্রবাহ চালানো হয়, হ্যাঁ, তখন দেখা যায় যে এই প্যাসিভিটিটা আবার চলে যায় সে এবং আয়রন পুনরায় সক্রিয়তা লাভ করে। তাহলে এই টার্মগুলো একটু পড়ে রাখবে যে নিষ্ক্রিয় আয়রন কী বা নাইট্রাইডিং কী, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ টার্ম এগুলো পড়বে। আর আয়রন নিষ্কাশনের আমরা যে পদ্ধতি অনেক বড় বড় পড়লাম, পদ্ধতি খুব একটা তোমাদের আয়রনেরটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা ছোট ছোট প্রশ্নগুলো ওখান থেকে তৈরি করবে। বিক্রিয়াগুলো আসেনি লাস্ট 5-7 বছরে, আর আসেনি, হ্যাঁ, আয়রনেরটা আসেনি, অন্যান্যগুলোর ক্ষেত্রে এসেছে, অন্যগুলো ছোটো ছোটো হয় বিক্রিয়া, তোমরা পরের দিন দেখবে। হ্যাঁ, কপার, জিঙ্ক এগুলোর ক্ষেত্রে ছোটো বিক্রিয়া, স্বল্প বিক্রিয়া আছে। আয়রনেরটারই বিক্রিয়াটা বিশেষ করে মারুচ্চল্লির যে প্রথম দিন বিক্রিয়া পড়িয়েছিলাম, অনেক সংখ্যক বিক্রিয়া, তাও সময় আছে, এখন প্র্যাকটিস করে তুমি করে রাখতে পারো। আর ইম্পর্ট্যান্ট আনইম্পর্ট্যান্টের কথা যদি বলো, তাহলে আমি বলবো আয়রনের বিক্রিয়াগুলো খুব একটা পরীক্ষা পারপাসে লাগবে না, তবে শর্ট কোশ্চেন বা ইত্যাদির জন্য, বা কোনো কোনো টার্ম, যেরকম এখন একটা টার্ম তোমাদের বললাম থমাস স্ল্যাগ, এরকম টার্ম যেগুলো আছে, বা চার্জ মিশ্রণ, হ্যাঁ, এই সমস্ত টার্মগুলো এগুলো পরীক্ষায় খুবই আসে। তো যাই হোক, তোমরা আয়রনটা পড়ে নিও, আয়রনটা শেষ হয়ে গেল। পরবর্তী দিনে আমরা ধাতুগুলো পড়ব, আর 2টো ক্লাস নেব, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।